তো আমরা এখন আছি সিকিম গ্যাংটকের বোজোহরি এরিয়াতে। আর এই হচ্ছে বোজো গেস্ট হাউস। অ্যাকচুয়ালি এর ওপরের যে ফ্লোরগুলো আছে সেই সমস্তগুলোতে ওনার্সরা থাকে, আর গেস্ট রুম হচ্ছে নিচের দিকেতে। আর এটা হচ্ছে মোটামুটি এখানকার পার্কিং সিচুয়েশন। এমনিতে এখানেতে পার্কিংয়ের একটু অসুবিধা আছে, তাই যদি আপনারা আপনাদের নিজেদের গাড়ি নিয়ে আসেন আগে কথা বলে তারপরেতে নিয়ে আসবেন। আমরা যদিও আগে থেকে কথা বলে নিয়ে এসেছিলাম, তাও এখানেতে এসে প্রবলেম হয়ে গিয়েছিল পার্কিং নিয়ে। তো আপনারা আসার আগে অবশ্যই পার্কিং নিয়ে কথা বলে আসবেন। তো গেস্ট রুমগুলো হচ্ছে এই নিচের দিকে যা গেস্ট রুম আছে। আর গেস্ট রুমের যে প্রাইভেট এন্ট্রান্স সেইটা হচ্ছে এইটা, আর ওদের যে মেন এন্ট্রান্স সেইটা হচ্ছে এটা। স্টেয়ার্সগুলো বেশ উঁচু উঁচু। আপনাদের সঙ্গে যদি কোনো রকম বয়স্ক লোক থাকে তবে অবশ্যই একটুখানি বুঝে শুনে নিয়ে আসবেন। এবং এটাই হচ্ছে এই এদের গেস্ট রুমের প্রাইভেট এন্ট্রান্স। এই প্যাসেজটা অ্যাকচুয়ালি হোম ওনারদের এন্ট্রান্স প্যাসেজ এটা। সো এখানেতে দুটো ঘর আছে, দুটো বেডরুম আছে। তার মধ্যেতে যে মেন বেডরুম সেটা হচ্ছে এটা। এই ঘরটাতে ঢুকলে প্রথমেই যে জিনিসটা আকর্ষণ করে সেটা হচ্ছে এর এই বিশাল জানলাটা। এবং এখান থেকে গ্যাংটকের যে প্রাকৃতিক দৃশ্যটা বেশ স্পষ্টই ধরা পড়ে। মানতেই হবে যে এখান দিয়ে দৃশ্যটা বেশ গর্জিয়াস। এবার দেখে নেওয়া যাক যে এই ঘরের মধ্যেতে অ্যাকচুয়ালি কী কী আছে আসবাবপত্র। এখানেতে আসবাবপত্র বলতে যেগুলো মেন আছে, যে একটা বসার জায়গা, একটা খাট, একটা নিচু খাট এবং একটা ছোট টেবিল। আর এখানেতে সেরকম কিছু আসবাবপত্র বলতে সেরকম কোনো কিছু নেই। আর ঘরটা এমনিতে বড়ই আছে। আলো বলতে এখানেতে একটা বেড ল্যাম্প, ওখানেও একটা বেড ল্যাম্প, এখানেতেও একটা ল্যাম্প। মোটামুটি আমাদের মালপত্র এখনও সেরকম কিছু গুছিয়ে ওঠা হয়নি, আর সেরকম অর্থে গুছিয়ে রাখার মতো সেরকম কোনো জায়গাও এখানেতে নেই। আর ঘরের এসবের দিকে তাকালে এমনিতে বোঝা যায় যে ঘরটা মোটামুটি বেশ পুরনো। এই ঘর দিয়ে বেরোলেই এখানেতে ফার্স্ট এপাশ থেকে গিয়ে, আর এইটা এখানেতে একটা বাথরুম আছে, বাথরুমেতে আমি আসছি। আর সেকেন্ড যে বেডরুম সেটা হচ্ছে এইটা। এই ঘরটা অপেক্ষাকৃত ছোট আগের ঘরটার চেয়ে। এবং ঘরের মধ্যেতে আসবাবপত্র বলতে মোটামুটি এই কাবার্ডগুলোই আছে, একটা বসার জায়গা এবং একটা নিচু খাট। এবার দেখে নেওয়া যাক বাথরুমটার কি অবস্থা। বাথরুমের দরজা ফরজা বেশ পুরনো, এবং ওতে ঢুকলে জায়গা মোটামুটি বেশ বড়ই আছে। একটা গিজার আছে এখানেতে, এবং একটা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনও আছে, কাজ করে কিনা আই ডোন্ট নো। এবং এটা ইন্ডিয়ান স্টাইল। উপরেতে একটা ওয়েস্টার্ন স্টাইলের একটা বাথরুমও আছে, যেটা এর থেকে অপেক্ষাকৃত ছোট। সেটা বেসিক্যালি ওপরের রুমেতে কোনো রকম গেস্ট আসলে ওই ক্ষেত্রেতে ওটা ইউজ হয়। যেহেতু এই মুহূর্তে ওপরের রুমেতে কোনো গেস্ট আসেনি, তাই এখন আমাদেরকে ইউজ করতে বলা হয়েছে ওটা।
এই হচ্ছে একটা স্মল বেডরুম, আর এখানেতে হচ্ছে এর মেইন বেডরুম। আর এবারেতে এইটা হচ্ছে মেইন ড্রয়িং কাম কিচেন রুম। এখানেতে ড্রয়িং রুমের মধ্যেতে যেগুলো বলার মতন আছে, এখানেতে একটা ছোট আলমারি আছে উইথ ভেরি ওল্ড টিভি। এখানেতে ওয়াইফাই এর বন্দোবস্ত আছে। আর বসার জায়গা বলতে এই সমস্তগুলোই এখানেতে আছে। এখানেতে বেশ কিছু কাপ ইত্যাদি এই সমস্তগুলিকে এইখানেতে রাখা আছে। একটা স্টোভ আছে এবং কিছু কাপ প্লেটের বন্দোবস্ত আছে, হাত ধোবার বন্দোবস্ত আছে এখানেতে, বা ডিশ ওয়াশিংয়ের বন্দোবস্ত আছে। একটা গিজার আছে এখানে এবং একটা ভেরি ওল্ড ফ্রিজও একটা আছে। তো আমরা যখন এখানেতে প্রথম আসলাম তখন এখানেতে রান্নাবান্নার ইউটেন্সিলস সেরকম কিছু ছিল না, কিছু কাপ প্লেট ছাড়া। তো এদেরকে বলার পরেতে কিছু ইউটেন্সিলসের বন্দোবস্ত হয়েছে রান্নাবান্নার জন্য। এছাড়া সেভাবে বললে এটা যে খুব একটা ওয়েল ডেকোরেটেড কিচেন এটা কিন্তু নয়। কাবার্ড এখানেতে অনেক আছে, কাবার্ডের মধ্যেতে সমস্ত ওই কাপলেট, কিছু ডেচকি, বড় বড় ডেচকি ইত্যাদি এই সমস্ত আছে। আর রান্না বান্নার জন্য যে সেই রকম খুব একটা গোছানো কিচেন সেরকম কিন্তু এটা নয়। কাপলেট অনেক আছে কিন্তু রান্না করবার ইউটেন্সিলস খুবই কম, আর সেগুলো মোটামুটি চেয়েই জোগাড় করতে হয়েছে। আগে থেকে এখানেতে কোনো কিছু ছিল না। যেহেতু এইটা গ্রাউন্ড লেভেলের ঘর, তাই এই একটা স্যাঁতস্যাঁতে ভাব এখানেতে স্পষ্টই পরিলক্ষিত হয়। এখানেতে আলোর উৎসও কম। আলোর বন্দোবস্ত বলতে এই পাশে একটা আলো আছে এবং ওই পাশে একটা আলো আছে, যাতে যে খুব একটা এখানকার অন্ধকারটা যে বা স্যাঁতস্যাঁতে যে পরিবেশটা সেটা কাটে এইরকমও নয়। এখানকার আরেকটা বড় ইরিটেশন হচ্ছে এই সমস্ত পোকা। ঘরটাতে যে কোত্থেকে এই এত পোকা আসে, সমস্ত জানলা বা দরজা বন্ধ থাকা সত্ত্বেও, তা আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। লক্ষ্য করুন, পোকাতে ঘরের সিলিংটা এখানেতে ভর্তি হয়ে আছে। আর এই পোকাই আমাদের গায়ে পড়ছে, জামা প্যান্টে পড়ছে, বিছানায় পড়ছে, চারদিকে এখানে ভর্তি হয়ে আছে পোকা। এই দেখুন, পোকা এসে গায়ে বসছে, শোয়ার সময়তে বিছানাতে পোকা ঘুরছে। সমস্ত দেয়াল, সিলিং পোকা ভর্তি হয়ে আছে। জানলা এখানেতে বন্ধ আছে, সমস্ত উইন্ডোজ এবং ডোরস সব কিছুই এখানেতে বন্ধ আছে। তাও এইগুলো যে কোথা থেকে আসছে আমরা এখনো পর্যন্ত বুঝিনি। এই দেখুন, এখানেতে পোকা এখানেতে সব ভর্তি হয়ে আছে। এখানে তো এখন একটা বসে আছে, এই দেখুন উঠলো। আর বিশেষ করে খুব অস্বস্তি হয় রাত্রিরেতে শোবার সময়, কেননা গায়ে এসে পড়ে, মুখে এসে বসে, এটা একটু বেশ ইরিটেটিং। তো এবারে আসা যাক খরচার হিসাবে। আমরা ওখানেতে 5 দিন ছিলাম এবং 5 দিনের হিসাবে আমাদের টোটাল রুম রেন্ট পড়েছে 11,500 টাকা এক্সক্লুডিং ট্যাক্স।
অর্থাৎ পার দিনের হিসাবে আমাদের খরচা হয়েছে 2300 টাকা এক্সক্লুডিং ট্যাক্স। এর মধ্যে 2টো রুম এবং একটা কিচেন আছে। কিচেনে গেস্টরা ইচ্ছা করলে রান্না করতে পারে অথবা হোস্টের সঙ্গে কথা বলে আলাদাভাবে খাবারের বন্দোবস্তও করতে পারে। গ্যাস আছে, গ্যাস ব্যবহার করলে প্রত্যেক দিনের হিসাবে 200 টাকা করে চার্জ এক্সট্রা। এই হোমস্টেতে 4 জনের জন্য দেওয়া হয়, কোনো একটা সিঙ্গেল গ্রুপ বা ফ্যামিলিকেই। 4 জনের বেশি হলে মাথা পিছু 400 টাকা করে এক্সট্রা চার্জ পড়বে। এবারে আসি ভালো দিকগুলোর সম্বন্ধে। স্পেসিয়াস রুম, গ্রুপে বেশি ক্যান্ডিডেট হলে ইজিলি অ্যাকোমোডেট হয়ে যেতে পারে। বিছানা কম্বল আরামদায়ক, বসার জায়গা অ্যাডিকুয়েট, 4-5 জন ইজিলি শোয়ার বন্দোবস্ত হয়ে যাবে। কিচেন আছে, যদি নিজেরা রান্না করতে চান তার ব্যবস্থা করা যাবে। বাজার দোকান সব কিছুই কাছাকাছি আছে, তাই কাঁচামাল সবজি এইসবের কোনো রকম অসুবিধা হবার কথা নয়। একটা লোকালওয়ালা ফিল আছে, আর এমনিতে লোকাল রেসিডেন্সি ওটা। ইন্টারনেটের ব্যবস্থা আছে, যদিও টিভির যা অবস্থা তাতে চালানোর থেকে না চালানোই ভালো। বাথরুম বড় কিন্তু ইন্ডিয়ান স্টাইল, তাই সেটার ব্যাপারে একটুখানি অ্যাওয়ার থাকুন। ওপরের রুমেতে একটা ওয়েস্টার্ন স্টাইলের অপেক্ষাকৃত ছোট একটা বাথরুম আছে, কিন্তু সেটা আমাদেরকে শোনানো হয়েছিল যে ওপরের গেস্ট না আসলে তখন আমরা ইউজ করতে পারি। ঘটনাক্রমে সেই সময়তে কোনো ওপরের গেস্ট আসেনি আমরা যখন ছিলাম, তাই আমরা ওপরের যে বাথরুম এবং নিচের যে আর কি ইন্ডিয়ান স্টাইলের বাথরুম দুটোই আমরা ইউজ করতে পেরেছি। আচ্ছা, এখানেতে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই। বোজোঘড়ি থেকে এমজি মার্গ ট্যাক্সি খরচ 40 টাকা। ওখানেতে অ্যাডিকুয়েট শেয়ার ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন, তাই শেয়ার ট্যাক্সি নিয়ে কোনো রকমের ওখানেতে অসুবিধা নেই। তো শেয়ার ট্যাক্সিতে এমজি মার্গ পর্যন্ত যেতে পার হেড 40 টাকা, কিন্তু এমজি মার্গ থেকে বোজোঘড়ি আসতে কিন্তু 60 টাকা, কেননা ওইটা ওই সময়তে ওপর দিকেতে আসতে হয়, তাই ওই সময়তে ভাড়া 20 টাকা এক্সট্রা, 60 টাকা। আর রাত 7টা-8টার পরেতে শেয়ার ট্যাক্সি কিন্তু আর থাকে না, তাই তখন কিন্তু আর কি আপনাকে এমজি মার্গ থেকে বোজোঘড়ি আসতে হলে আপনাকে পুরো ট্যাক্সি রিজার্ভ করেই তখন আপনাকে আসতে হবে। আর যাতে খরচাটাও একটুখানি হাই হয় সেই ক্ষেত্রেতে প্রায় 350 থেকে 400 মতন, তাই এই সম্বন্ধে একটুখানি খেয়াল রাখবেন এই দিকেতে আপ ডাউন করতে হলে। এবারে আসি হোমস্টের যে ব্যাপারগুলো ঠিক ভালো লাগেনি সেগুলোকে নিয়ে। প্রথমত, বিলো গ্রাউন্ড হওয়ার জন্যে দিনের আলো চলাচল খুবই কম হয় এবং ভেতরটা একটুখানি স্যাঁতস্যাঁতে গোছের। ঘরের মধ্যেতে আলো খুব কম, সন্ধ্যের পর থেকে কেমন যেন ঝুপসি মতন হয়ে যায় ভেতরটা। ঘরের মেঝেতে কোনো রকম কার্পেটিংয়ের বন্দোবস্ত নেই, তাই ঠান্ডার সময়তে কিন্তু আর কি বেশ মেঝেগুলো বেশ ঠান্ডা হয়ে যায়। বাট এনিওয়ে, সেটা যে এমন কিছু ডিল ব্রেকার সেরকম নয়। ঘরে একটাও জামা কাপড় ঝোলানোর কোনো হুক নেই। আমাদের জামা কাপড় তোয়ালে তো সবসময় এখানেতে ওখানেতে গড়াগড়ি খেত, বসার জায়গায়, বিছানায়, টেবিলে। এত বড় ঘর কিন্তু জামা কাপড় ঝোলানোর একটাও জায়গা নেই। ঘরেতে অনেক বেসিক অ্যামিনিস্টির অভাব, যেমন তোয়ালে, সাবান ইত্যাদি। আমরা সেই হিসাবেই কেবল একটা তোয়ালে নিয়ে গেছিলাম ওখানেতে আর কি, সঙ্গে একটাই তোয়ালে ছিল, কিন্তু গিয়ে যখন দেখলাম যে রুমেতে তোয়ালে, সাবান কোনো কিছুরই বন্দোবস্ত নেই। সাবান তো তাও পাশের স্টোর থেকে গিয়ে কিনে আনা যায়, কিন্তু তোয়ালের কথা যখন বললাম আমাদেরকে বলা হলো আপনারা কাজ করুন না, আপনারা বাজারে গিয়ে একটা নিয়ে আসুন। যাই হোক, আমরা তখন বললাম যে কি বলছেন, এয়ারবিএনবিতেই দেখলাম আপনাদের বিজ্ঞাপন ছিল যে আপনারা তোয়ালে ফলে দেন। তো বেসিক অ্যামিনিস্টি এগুলো তো একটা ছোট হোটেলেতেও এই সমস্তগুলো দেয়। এই সমস্তগুলোকে নিয়ে একটুখানি বলতে তখন বললো যে ঠিক আছে, আমি আপনাকে একটা তোয়ালের বন্দোবস্ত করে দিচ্ছি, এবং ওপর থেকে একটা তোয়ালে নিয়ে এসে আমাদেরকে দিয়ে দিয়েছিল। সেরকমই আর একটা হচ্ছে আয়না।
সারা ঘরেতে একটাও আয়না নেই, একটাই আছে বাথরুমেতে। ছেলেদের ব্যাপার আলাদা, অনেকের আয়না না হলেও চলে যায়, কিন্তু লেডিসদের মেকআপ টেকআপের ব্যাপার থাকে, তারা কি আর সবসময়তে সেই বাথরুমেতে গিয়ে আয়না ইউজ করবে? এটা তো একটা বেসিক অ্যামনেস্টি। ছোট হোটেলের রুমেতেও আজকাল একটা করে বড় আয়না দেওয়া থাকে। তো এই আয়নার ব্যাপারেতে বলাতে এখানেতেও সেই আপনি বাজারে গিয়ে নিয়ে আসুন এটাকে বলে দেওয়া হলো। নিচের বাথরুমেতে একটা মানে যেটা ইন্ডিয়ান স্টাইলের বাথরুম, ওখানেতে একটা বহু পুরনো সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন আছে, তবে সেটা কাজ করে কি না জানা নেই, কেননা দেখে তো মনে হলো যে পাইপ ফাইপ সব কিছুই খোলা আছে, হয়তো আটকে ফাটকে ইউজ করতে হয়, বাট আমরা ওই নিয়ে কোনো কিছু আর এক্সপেরিমেন্ট করিনি। রান্নাঘরেতে রান্নার ইউটেন্সিলস কোনো কিছু ছিল না, যদিও গেস্ট আসবে আগে থেকে সেগুলো দেখে বন্দোবস্ত করে রাখার দরকার ছিল। আর বিশেষ করে যখন এইটা আগে দিয়ে বলা ছিল যে আমরা নিজেরা রান্না করতে চাই, কিন্তু যখন গিয়ে পৌঁছলাম কেবলমাত্র কাপ প্লেট আর একটা গ্যাস ওভেন ছাড়া সেরকম কোনো সরঞ্জাম ছিল না বললেই চলে। তারপর আমার ওয়াইফকে আবার যে হোস্ট তার মায়ের সঙ্গে কথা বলে কিছু সরঞ্জামের বন্দোবস্ত করতে হলো, রান্নার ইউটেন্সিলস, কিন্তু সেগুলো এতটাই যে কোনো রকমেতে দুবেলার ভাত ডাল করে নেওয়া যায়, এর বাইরে বেশি কিছু এক্সপেরিমেন্ট করা বা কোনো কিছু করার মতন অত কিছু ইউটেন্সিলস ওখানেতে ছিল না। আগে থেকে বলে রাখা সত্ত্বেও গিয়ে কিছু না থাকা আর তারপরেতে চেয়ে চুয়ে জিনিসপত্র জোগাড় করা, এই ব্যাপারটা আমাদের বড় বিরক্তিকর লেগেছিল। গ্যাস ইউজ করলে প্রতিদিন এক্সট্রা 200 টাকা। আমরা প্রথম দিন বাইরেই খেয়েছিলাম, তাই আর গ্যাস ব্যবহার করতে হয়নি। তারপর থেকে পরের 4 দিন আমরা গ্যাস ইউজ করেছি। সেটা পরিষ্কার করে হোস্টকে বলাও ছিল যে আমরা 4 দিন ইউজ করেছি, প্রথম দিন আমরা ইউজ করিনি, এবং 4 দিনের হিসাবেতে আপনি 800 টাকা টোটাল পাবেন। যদিও বিশ্বাস করেছিল যে আমরা 4 দিনই ইউজ করেছি, কিন্তু কথার টোনের মধ্যে খুব একটা বিশ্বাসযোগ্যতা ছিল না। ব্যাপারটা আমাদের খুব অস্বস্তিকর লেগেছিল, যদিও আমরা এইটাকে নিয়ে খুব বেশি কিছু আর ওনাকে বলিনি, বাট এই ধরনের অবিশ্বাসযোগ্য টোন বা এইটা আমাদের খুব একটা ভাল লাগেনি। এত টাকা খরচা করে আমরা ঘুরতে আসছি আর ওনার 200 টাকা মেরে আমরা কি বড়লোক হব? হোস্টের এই আনট্রাস্টফুল অ্যাটিটিউড দেখানো তার গেস্টের প্রতি আমাদের ভালো লাগেনি। আমরা 1 দিন 2 দিন নয়, টানা 5 দিন ওখানেতে ছিলাম। আর আছে একটা পোকার বিরক্তি, এই ব্যাপারেতে আমি আর বেশি কিছু বলবো না, ছবিতে আমি অলরেডি দিয়েছি, দেখে নিন, বুঝে যাবেন। হোস্টকে বলাতে ফোনেতে সে যেন মানতেই চায় না, উল্টে আমাকেই সাজেশন দিয়ে দিল যে সিঙ্ক ফিঙ্ক ক্লিয়ার করবেন, ঘরেতে নোংরা জমতে দেবেন না, কারণ এইসবেতে পোকা আসে। যেন আমরা গার্বেজ গ্রাউন্ড করে রেখেছি ঘরটাকে, যেখানে খাচ্ছি ওখানেতেই নোংরা করছি, যেন নিজেদের বাড়িতেও আমরা এইরকম করে থাকি। তারপর আমাদের আসার আগের দিনেতে হোস্টের আগমন হলো, বেসিক্যালি পাওনা গন্ডা বুঝে নেবার জন্য এলো, আর এদিকে সেদিকে এসে কি সমস্ত জানলা চাপাচুপি করে আটকালো, কিন্তু সন্ধে হতেই আবার সেই পোকার প্রবলেম। এবারে আসি থাকার এক্সপিরিয়েন্স নিয়ে। থাকার এক্সপিরিয়েন্স কীরকম ছিল? আমি বরং আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলোই এক এক করে বলতে চাই। আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন গাড়ির পার্কিং নিয়ে কিছু আনডিজায়ারেবল ইনসিডেন্ট হয়ে গেছিলো। যদিও আমরা আগে থেকেই বলে এসেছিলাম যে আমরা গাড়ি নিয়ে আসবো এবং আমাদের পার্কিংয়ের দরকার আছে, কিন্তু যখন গিয়ে পৌঁছালাম তখন দেখলাম যে কোনো রকম পার্কিংয়ের বন্দোবস্ত করা হয়নি। পৌঁছানোর 1 ঘন্টা আগেও আমরা ফোন করেছিলাম যে আমরা আসছি, কিন্তু যখন গিয়ে পৌঁছলাম কোনো রকম পার্কিংয়ের বন্দোবস্ত হয়নি। এরপর আমরা পৌঁছতে হোস্ট তখন ব্যবস্থা করছে তাদের নিজেদের গাড়ি কোথাও সরিয়ে আমাদের গাড়িটা সেখানে ফিট করবে, আর এসবের চক্করেই কিছু আনডিজায়ার্ড ইনসিডেন্ট ওই সময়তে হয়ে যায়। এতে আমাদের কোনো দোষ ছিল না আর আমাদের কোনো কন্ট্রোলও, কিন্তু এতে ব্যাপারটা এমন হলো যে আমাদের বহুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হলো। আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না। আনডিজায়ার্ড ব্যাপারের জন্য হোস্টের কাছে দাঁড়িয়ে খালি দুঃখ প্রকাশ করব না কি করব, আমরা কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। বাচ্চাকে নিয়ে, ওয়াইফকে নিয়ে বাইরেই দাঁড়িয়েছিলাম। হোস্টও দেখলাম দুঃখেতে এতই জর্জরিত যে আমাদের যে ঢোকাতে হবে, অত দূর থেকে এসছি, একটা গেস্ট অত দূর থেকে এসছে, একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে, তার কোনো ভ্রুক্ষেপই নেই। আর আমরাও কি করব বুঝে উঠতে পারছি না, দোষীর মতন আমরাও দাঁড়িয়ে রইলাম।
অনেকক্ষণ কেটে যেতে তারপর আমরা কি করব বুঝতে না পেরে নিজেরাই মালপত্র গাড়ি থেকে নামাতে শুরু করলাম। মালপত্র নামিয়ে দরজার কাছেতে নিয়ে এসে রাখলাম। এতটা জার্নি করে এসে তখন সত্যি ক্লান্ত লাগছিল। আর তারপর এই সমস্ত বাজে ব্যাপার, বাড়ির মধ্যে তো ঢুকতে না পাওয়া। একটা সময় হোস্টেল ঘোর কাটলো, ঘরে ঢুকিয়ে ঘর দেখানো হলো। আমরা নিজেদের মালপত্র নিজেরাই সমস্ত কিছু বয়ে বয়ে ঘরের মধ্যেতে নিয়ে এলাম। তাতে কোনো দুঃখ নেই, কিন্তু হোস্টেলের এরকম উদাসীনতা, ইগনোরেন্স তখন বড়ই আপসেট করেছিল। সেই সময় থেকেই আসছে 5 দিন কীরকম যাবে তার একটা আভাসও এসে গেছিলো। ঘরে এসে একটুখানি ফ্রেশ হয়ে বসবো, দেখলাম তোয়ালে নেই, সাবান নেই, রান্নার সরঞ্জাম নেই। এবারে রান্নাঘরেতে রান্নার সাজ সরঞ্জাম কিছুই বলতে গেলে নেই। হোস্ট ডেকে এই সমস্তগুলোকে বলা হলো। তারপর নিজে এসে যখন দেখলো তখন বলল যে হ্যাঁ কোনো কিছুই তো নেই, ঠিক আছে আমি দেখছি বলে তারপরেতে ওনার যে মা, ওনার সঙ্গে আমার ওয়াইফের কন্ট্যাক্ট করিয়ে দেওয়া হলো। এবং তারপর থেকে আমার ওয়াইফ বলে বলে কিছু রান্নার সরঞ্জামের ওখান থেকে বন্দোবস্ত করলো। এখানে বলে রাখি, আঙ্কেল আন্টি কিন্তু অনেক কাইন্ড এবং শোনেন যে প্রবলেমটা কি হচ্ছে, কিন্তু হোস্ট তার ঠিক উল্টো। হোস্টের হচ্ছে ক্রস কোয়েশ্চন করা, যেটা আমরা অ্যাটলিস্ট ফিল করেছি ওনার সঙ্গে কথা বলতে গিয়ে। নিজের কথাটাই একটা আগে বলার যে প্রবণতা, গেস্টের কথা পরে ওনার কথাটাই যে আগে, ঠিক সেইটাকে একটা বোঝানোর প্রবণতা, এরকম একটা আনকমফোর্টেবল ফিল করানোর আর কি ব্যাপার আছে। হ্যাঁ, এয়ারবিএনবিতে উনি 5 স্টার হোস্ট আছেন, কিন্তু আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি আমরা সেইটাকেই বলছি, কোনো কিছু বাড়িয়েও নয়, কোনো কিছু কমিয়েও নয়। অনেক কিছু কথা ভেবে গেছিলাম যে ভালো গল্প জমবে মানে হোস্টেলের সঙ্গে, কিন্তু এখানে এসে দেখছি সম্পূর্ণ উল্টো। আর পাওনা টাকার ব্যাপারেতে খুবই সজাগ, ব্যবসার দিক দিয়ে ভালো গুণই বলা চলে। যখনই ওনার সঙ্গে কোনো কথা হয়েছে, কোনো না কোনো পাওনা সম্বন্ধে আর কি ঠিক খুঁটি দিয়ে গিয়েছেন, যে আর কি বারবার মনে করিয়ে দিয়েছেন যেন কথার মধ্যেতে ওটাই ওনার কাছে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। সাধারণত হোমস্টেতে থাকার একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার বা একটা পাওনা হচ্ছে যে লোকালদের সঙ্গে কানেক্ট করা হোস্টের মাধ্যমে। কিন্তু এখানেতে হোস্টই হাওয়া। প্রথম দিন ঘর দেখালো, পাওনাগণটা বুঝে নিল, তারপর হাওয়া। তারপরেতে ঠিক আসার আগের দিন একবার এসছিল ফের পাওনাগণটা বুঝে নিতে। এর মাঝখানেতে গেস্টের কোনো প্রবলেম হচ্ছে কি না, তাদের কোনো কিছু দরকার আছে কি না জিজ্ঞাসা করবে কে। কত জায়গাতে শুনেছি যে অনেকে এই হোমস্টে বা ওই হোমস্টে থেকে ঘুরে এসছে, তো সেখানকার হোস্ট কতটা হেল্পফুল, কেয়ার্ড, অ্যাটেন্টিভ। কিন্তু এখানেতে সম্পূর্ণ উল্টো, এখানেতে হোস্টই হাওয়া, দেখবে কে আর জিজ্ঞাসা করবে কে। যেটা আমরা ফিল করেছি সেটাকেই আমি এখানেতে বলছি। তো যেটা রিভিউ দেওয়ার ছিল সেটা হচ্ছে এটাই। আশা করি অ্যাটলিস্ট আপনাদের একটা মোটামুটি ধারণা হয়ে গেছে হোমস্টের সম্বন্ধে। থ্যাংক ইউ।